নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল আহসান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আলোচনা শুরু করতে যাই, প্রধানমন্ত্রী 6 দিনের সফরে থাইল্যান্ডে আছেন এবং আজকে সেখানে বেশ কিছু একটি চুক্তি, 3টি সমঝোতা এবং একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অগ্রসর হয়েছে বা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটেছে, এমনটাই আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে পারি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনি যদি শুরু করতেন, এই কি প্রত্যাশা আমরা রাখতে পারি সফর থেকে এবং এই যে চুক্তিগুলো বা আগ্রহপত্র সমঝোতা স্বাক্ষর হলো সেগুলোর প্রভাব আসলে আমাদের অর্থনীতিতে বা দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা পড়বে? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক এবং যারা শুনছেন। এই সংবাদগুলো আসলে অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সংবাদ সবসময় ইতিবাচক। এ ধরনের চুক্তি হয়ে থাকে, কিন্তু কার্যকর করার ক্ষেত্রে দেশের অর্থনৈতিক রাজনৈতিক বাস্তবতা অনেক সময় আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি দুইভাবে এটাকে দেখি যে এই ধরনের একটি সম্পর্ক থাইল্যান্ডে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে এভাবে দীর্ঘ 6 দিনের একটি সফর প্রথম হয়েছে এবং এখানে যে সম্পর্ক উন্নয়নের যেই প্রয়াস রয়েছে, যেখানে একটি চুক্তি, 3টি সমঝোতা এবং একটি আগ্রহপত্র, এই সবই ইতিবাচক পদক্ষেপ। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেটা, এখানে যেই মেগা প্রজেক্ট গুলো চলছে এবং সেখানে দায় দেনার যেই বাস্তব চিত্র রয়েছে এবং চীন যেসব প্রজেক্টে ইনভেস্ট করেছে এবং পরবর্তী ধাপে অর্থায়ন করার যেই প্রতিশ্রুতি দিয়েছে, সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে নানা অজুহাতে। ফলে এরকম একটি বাস্তবতায়, যেখানে আপনি এলিভেটেড এক্সপ্রেসের বিষয়টাই দেখুন, সেখানে কিন্তু অনেক জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে এবং খুব শীঘ্রই 2027-এ আমাদের অনেকগুলো ঋণের কিস্তি দেওয়ার চাপ তৈরি হবে, যেখানে ডলার সংকট সহ। আমি যেটা বলতে চাচ্ছি যে অর্থনৈতিক একটি দুরবস্থার মধ্যে আমরা আছি। আসলে রাজনৈতিক তো দুরবস্থা তো চলছেই, যদিও এখানে নানানজন নানান কথা বলবে। সেক্ষেত্রে এই ধরনের চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা যদি চীনের এইভাবে ঋণ যেটা দিয়েছে সেটার কিস্তি ছাড় করার ক্ষেত্রে যদি অনাগ্রহ দেখা এবং কারণগুলো যদি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা নেয়, সেক্ষেত্রে এই ধরনের চুক্তির বাস্তবায়ন কতটা হবে সেটা আসলে সময় বলে দেবে আমার মনে হচ্ছে। এখন থেকে বলা মুশকিল। জি, মুক্ত বাণিজ্যের ব্যাপারে কিন্তু যেটি আমাদের আসলে বহুল প্রত্যাশিত, সেই ব্যাপারেও আলোচনার আহ্বান জানিয়ে এসছেন। নিশ্চয়ই কথাবার্তার অগ্রগতি হয়েছে, পাশাপাশি আমাদের হাইটেক বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে কথা হয়েছে। এই যে যখন দুই দেশের দুই শীর্ষ নেতা একসাথে বসেন, কথা বলেন, একটি লম্বা সফরে যান, নিশ্চয়ই ইতিবাচক তো এর একটি প্রভাব থাকে। আপনি কি মনে করেন এই বিষয়ে? এই ক্ষেত্রে অবশ্যই আমি এটা ইতিবাচক মনে করি, কারণ আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক এবং সেক্ষেত্রে আমাদের যে নির্ভরশীলতার বিষয়টি গবেষকরা এবং বিশ্লেষকরা বলে, সেখানে আমরা যদি আমাদের রপ্তানি কিংবা আমদানির গন্তব্য দেশগুলোর সংখ্যা বাড়াতে পারি, সেটা থাইল্যান্ড হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, মালয়েশিয়া হতে পারে, কম্বোডিয়া, ভিয়েতনাম, সেক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতির যে সুবিধা নেওয়ার বিষয়টা, এবং আমাদের অনেক বিশ্লেষক যেখানে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অনেক বেশি সুবিধা নেওয়া এবং আমরা সেই সুবিধা আদায় করতে ব্যর্থতার যে বাস্তবতা বিরাজ করছে বাংলাদেশে, সেক্ষেত্রে এই ধরনের নতুন কোন রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের জায়গাটি, এই ধরনের অসম সম্পর্ক ভারতের সাথে যেটা অর্থনৈতিক বিশেষ করে, সেই ক্ষেত্রে এক ধরনের ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা তো আছেই। তবে আমি পুরনো কথাটাকে গুরুত্ব দিতে চাই যে বাস্তবতা হচ্ছে এটা যে আমাদের বর্তমান অর্থনৈতিক যে বাস্তবতা আছে এবং আমরা যে সংকটে আছি, সেটা কোন রকম প্রভাব ফেলবে কিনা সেটা আসলে সময় বলে দেবে। সেটা আসলে এখন বলা দুরূহ।
জি, আমি ইশতিয়াক রেজা আপনার কাছেও এই ব্যাপারেই জানতে চাই যে এই সফর যেটি বলছিলেন অধ্যাপক কামরুল হাসান, যে আমাদের অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এই সফর আমাদের এই টালমাটাল অবস্থাতে কোনো ইতিবাচক ভূমিকা যোগ করবে কিনা। পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু যখনই এই ধরনের বাইরের সফরে যান, বৈদেশিক সফরে, সেখানেই রোহিঙ্গা সমস্যাটিকে তুলে ধরেন, এবারও তিনি তুলে ধরেছেন। সেই জায়গাটি থেকে কোনো সহায়তার আশ্বাস পেতে পারি কিনা আমরা, সার্বিকভাবে বিশ্লেষণ করে কি মনে হয়? জি, সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি, দ্বিপাক্ষিক সফর বলেন বা বহুপাক্ষিক সফর বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু সাধারণত আনুষ্ঠানিকতা, যতটা না পরবর্তীতে এগুলোকে ফলো আপ করা হয়। তবে প্রধানমন্ত্রীর পর্যায়ে যখন একটা আলোচনা হয়, তখন সাধারণত এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হয় এই কারণে যে বাংলাদেশ কিন্তু অনেকদিন থেকে লুক ইস্ট পলিসি ফলো করছিল, যে অন্তত পূর্ব দিকে তাকানোর জন্য। কারণ বাংলাদেশের এই যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের একটা বড় অর্থনৈতিক সম্পর্ক আছে। মালয়েশিয়ার সাথে আছে, ইন্দোনেশিয়ার সাথে আছে, থাইল্যান্ডের সাথেও আছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনাদের যে আজকে শিরোনামটা, সেখানে আছে যে প্রধানমন্ত্রী বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। এখন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় আছে, সেখানে অনেকদিন থেকেই একেবারে বলতেই হবে বিনিয়োগের স্থবিরতা বিরাজ করছে। কোনো ধরনের বিনিয়োগ নেই বলতে গেলে। যে বিনিয়োগগুলো আছে, বাংলাদেশের স্থানীয় বিনিয়োগগুলো এবং বিদেশি বিনিয়োগগুলো, সেগুলোও কিন্তু বহু ধরনের, অন্তত 3টা মৌলিক সমস্যা তারা ফেস করছে। একটা হলো মূল্যস্ফীতি, ভয়ঙ্কর রকমের। দ্বিতীয় হলো ডলার সংকট, এবং 3 নম্বর হলো জ্বালানি সংকট, গ্যাস বিদ্যুতের সংকট। গত বছর জেট্রো বা জাপানের ট্রেড অর্গানাইজেশন, তাদের 71% বিনিয়োগ আছে এখানে বাংলাদেশে। তারা বলেছে যে তারা এই 3টা সমস্যার কারণে সাংঘাতিকভাবে, এর বাইরে হলো দুর্নীতি এবং ঘুষ দুর্নীতির কারণে ব্যাপক আকারে বিনিয়োগ নিরুৎসাহিত হওয়া। সুতরাং প্রধানমন্ত্রী যখন তাদেরকে বিনিয়োগ করতে বলেন, এই বাস্তবতা হলো যে আমাদের স্থানীয় বিনিয়োগই সেভাবে আসলে হচ্ছে না। এবং জিডিপির আকারের সাথে যদি আপনি সামঞ্জস্য থাকান, আমাদের একটা টার্গেট আছে যে আমাদের জিডিপির অন্তত 34% বিনিয়োগ হতে হবে, ব্যক্তিগতের বিনিয়োগ। সেটা 21%-এর বেশি গত 15 বছরে বা 16 বছরে উঠতে পারছে না। আমরা 25% টার্গেটই ফুলফিল করতে পারছি না। ফলে স্বাভাবিক কারণে বিদেশি বিনিয়োগ কেন আসবে? এবং আপনি যে কোনো বিনিয়োগকারীকে জিজ্ঞেস করেন, জ্বালানি সংকট মারাত্মক আকার নিয়েছে, বা ডলার সংকট, এখন এলসি খুলতে পারছে না। ব্যবসায়ী মহলে কান পাতলেই শুনবেন এলসি খোলা যাচ্ছে না। এবং তারা যদি কাঁচামাল আমদানি না করতে পারে, আজকের পৃথিবীটা এত ওপেন, সবাই সবার খবর জানে যে কোন দেশে কি অবস্থা বিরাজ করছে। বরং আমি রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের ভূমিকাকে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেখতে চাই, যেটা প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। এবং চীন যেহেতু এখানে একটা অবস্থান নিয়ে সংহত অবস্থায় আছে, ভারত সেইভাবে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না, রাশিয়া মিয়ানমারের পক্ষে অবস্থান নিচ্ছে, সেই জায়গা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মানে আসিয়ানের মেম্বার হিসেবে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টিতে থাইল্যান্ড কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। কারণ থাইল্যান্ড নিজেও রোহিঙ্গা সমস্যায় অনেকাংশেই সাফার করছে। এই 2টি দেশ যদি এখানে জন্য কর্মপন্থা বের করতে পারে, সেটি আমার কাছে মনে হয় কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং থাইল্যান্ডের আসিয়ানের একদম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, এই দুটি দেশকে অনেক আগে থেকেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণে যুক্ত করা প্রয়োজন ছিল। এখন পর্যন্ত এগুলো কথার মধ্যেই আছে। চীনের ট্র্যাপে পরে আমরা আসলে আর কাউকে এখানে যুক্ত করতে পারিনি। চীনা ফাঁদ থেকে বেরোতে না পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। জি, আমি এই ব্যাপারে অধ্যাপক কামরুল হাসান আপনার কাছে একটু শুনতে চাই যে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে যেটি সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন যে এই 2 দেশই আমরা আসলে একই সমস্যায় জর্জরিত, এক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করেন কিনা? ধন্যবাদ। আমি ইশতিয়াক ভাইয়ের সঙ্গে এই জায়গাটায় একমত পোষণ করতে চাই যে আসলে রোহিঙ্গা সমস্যাটা হচ্ছে এমন একটি সমস্যা যেখানে ভারত বলুন, চীন বলুন, রাশিয়া বলুন, তাদের কোনো ধরনের কন্ট্রিবিউশন নেই। এবং এখানে ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূরাজনৈতিক স্বার্থ আছে। সেই স্বার্থের বিবেচনায় তাদের একটা পলিসি আছে। আরেকটি হচ্ছে যে রোহিঙ্গাদের সাহায্য করার ক্ষেত্রে, অনুদান দেওয়ার ক্ষেত্রে তাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক অনুদান আছে, এটা সত্য কথা। কিন্তু তার সাথে ভূরাজনৈতিক যে বাস্তবতা, সেটাকে মিলিয়ে যদি দেখেন, তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের যে বিষয়টা, সেটা কিন্তু সহজ নয়। ফলে সেক্ষেত্রে থাইল্যান্ডের সঙ্গে, যেহেতু মিয়ানমারের সেটা হচ্ছে নেইবারিং কান্ট্রি, আমরাও তাদের সাথে এক, এবং ভারত যেহেতু এই ব্যাপারে প্রায় ইনডিফারেন্ট, সেক্ষেত্রে এই 2 দেশের সম্পর্ক রোহিঙ্গা বিষয়ে আমাদের সংকট উত্তরণে কিছুটা
ইতিবাচক ভূমিকা রাখবে। তবে বিষয়টি এত জটিল, কারণ ওখানে আরাকান আর্মির যে প্রভাব তৈরি হয়েছে এবং সেখানে মিয়ানমার সরকার এবং তাদের জান্তা আর্মিরা জি। যেভাবে পরাভূত হচ্ছে, সেখানে আসলে এটার সম্ভাবনা কতটা আছে আমি জানি না। তবে পদক্ষেপটা ইতিবাচক এবং সেখানে রাজনৈতিক সম্ভাবনার আরেকটা আসলে দুয়ার আমরা বলতে পারি যে খুললেও তো খুলতে পারে, কিছুটা হলেও তো অগ্রগতি, সবগুলোই তো আমাদেরকে আসলে কড়া নেড়ে দেখতে হবে যে কোথা দিয়ে মানে সুখবর আসে। একটি বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান। সৈয়দ ইশতিয়াক রেজা, উপজেলা নির্বাচনকে ঘিরে বড় দুই দল আওয়ামী লীগ বিএনপিতেই দুই ধরনের নির্দেশনা ছিল এবং দুই দলেই হচ্ছে এই নির্দেশনা উপেক্ষাকারীও আমরা দেখলাম। বিএনপি বলেছে নির্বাচনে অংশ না নিতে, সেই নির্দেশনা উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন এমন ৭৩ জনকে তারা বহিষ্কার করেছে। বিপরীতে আওয়ামী লীগ আমরা দেখলাম মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণ করতে নিষেধ করা ছিল একেবারে কঠোরভাবে, সেটিও অনেকে অমান্য করেছেন এবং তাদের ব্যাপারে সাধারণ সম্পাদক আজকেও বলেছেন যে তারা নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবে, তারপরে ব্যবস্থা নেবে। আপনিও কি প্রত্যাশা করেন যে নির্বাচনের আগ পর্যন্ত হয়তো সরে আসবে, আগের দিন হলেও এই যে নির্দেশনা দলীয় আছে সেখান থেকে তারা আওয়ামী লীগের সরে আসবে নেতাকর্মীরা? দেখেন, আওয়ামী লীগের যারা নির্বাচন করছেন, প্রথম কথা হলো ফান্ডামেন্টাল জায়গা থেকে দেখলে আপনি কাউকে নির্বাচনে নিষেধ করতে পারেন না, এটা তার কিন্তু সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। তিনি যারই আত্মীয় হন না কেন বা যেখানে হন না কেন, এবং যেহেতু এই নির্বাচন দলীয় ভাবে হচ্ছে না, দলীয় প্রতীক হচ্ছে না, সুতরাং এখানে কাউকে বাধা দেওয়ার জায়গা নেই। কিন্তু দল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয় অংশ নিতে পারবে না। কিন্তু দলীয় শৃঙ্খলা এমন একটা পর্যায়ে গেছে যে দলীয় প্রধানের এই নির্দেশনা প্রান্তিক পর্যায়ে এমপি মন্ত্রীরা মানছেন না বা তারা পাত্তাও দিচ্ছে না। এবং ওবায়দুল কাদেরের কণ্ঠস্বর দেখে নেমে এসছে, কিন্তু তিনি বলছেন খুব মানে হতাশ হয়ে বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো উইথড্র করতে পারে। কেন এরকম হলো? আওয়ামী লীগের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ভয়ঙ্কর বিবাদ, কোন্দল এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে তৃণমূলে একেবারে শত্রুতার পর্যায়ে চলে গেছে। গত ৭ই জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে সেখানে দল কিন্তু আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যে দলের বিরুদ্ধে দাঁড়ানো যাবে, এবং সেটাও কিন্তু দলে বড় ধরনের সংকট তৈরি করেছে, বিবাদকে পাকাপোক্ত করেছে। এবং তার মাত্র ৩ মাসের মাথায় উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে তো এটা হবেই, খুব স্বাভাবিক। আরেকটি ব্যাপার কি আপনি আরেকটু পরিষ্কার করবেন কিনা, যেটি মনে হচ্ছে কথা শুনে যে সরাসরি কিন্তু বলছে না যে ব্যবস্থা নেওয়া হবে, বারবার তারা বলছে যে বিভিন্ন কৌশলে নানানভাবে, প্রত্যক্ষভাবে না নেওয়া হলো পরোক্ষভাবে সাংগঠনিক বা কোনো না কোনো ভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কোনো ব্যবস্থা নেওয়া হবে না, অতীতেও নেয় নাই, নিতে পারে নাই। এবং যারা বলছেন ব্যবস্থা নেওয়া হবে তাদের নিকটাত্মীয়রাও কিন্তু নানা পজিশনে আছেন, সুতরাং নৈতিক জায়গা থেকে এটা নিতে পারবে না। এবং আওয়ামী লীগের একটা সিদ্ধান্ত ছিল যে মন্ত্রী এমপিরা কোনো দলীয় পদে থাকবে না, সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই। অতীতে বিদ্রোহীদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে ব্যবস্থা নিতে পারে নাই। তারপর হলো দল আর সরকার একত্রিত হয়ে গেছে, কোথাও দলের সরকারের মধ্যে দল বিলীন হয়ে গেছে এবং রাজনৈতিক চর্চা বাদ দিয়ে এই দলটি মূলত এখন ক্ষমতা চর্চার, আধিপত্য চর্চা করছে। সুতরাং এমপি মন্ত্রীরা তাদের আধিপত্যের জায়গা ছাড়বে কেন? সে তো চাইবে তার সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাকুক, উপজেলা থাকবে, ইউনিয়ন পরিষদ থাকবে, পৌরসভা থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রী এমপিদের কিছু আত্মীয় স্বজন অনেক আগে থেকেই কিন্তু উপজেলায় আছে, পৌরসভায় আছে, তাদেরকে আপনি বাদ দিবেন কি করে? সুতরাং সামগ্রিকভাবে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে দলীয় শৃঙ্খলা যে আওয়ামী লীগের ভিতরে ভেঙে পড়েছে, অন্তত গত কিছুদিনে এইটার একটা প্রমাণ পাওয়া গেল। অন্যদিকে বিএনপিরও বিপরীতে যদি আমরা বিএনপির কথা বলি, যে তৃণমূল কিন্তু এক ধরনের হতাশায় দীর্ঘদিন ধরেই ভুগছে, যেটি বারবার তাদের বক্তব্যে উঠে এসেছে, এবং যারা একেবারে আর ধৈর্য ধরতে পারছে না তারাই কিন্তু নির্দেশনা অমান্য করে এই অংশগ্রহণ করছেন এই নির্বাচনে। তো এভাবে বহিষ্কার করতে করতে আসলে কতদিন তৃণমূল কি তাহলে দুর্বল হয়ে যাবে কিনা? বিএনপির রাজনীতিটা বড় অদ্ভুত রাজনীতি। যেহেতু উপজেলা নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন হিসেবে এবার নির্দলীয় ভাবে হচ্ছে, কোনো প্রতীক থাকছে না। কেউ যদি স্থানীয়ভাবে তার ফেস ভ্যালুর কারণে, তার সাংগঠনিক এর কারণে করতে চায়, তাকে বাধা দিবে কেন? এখানে তো দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। এই একটা অদ্ভুত রাজনীতি বিএনপি করছে, এবং এতে করে যে এই যে না, বিএনপি রাজনীতির মধ্যে না এমন ভাবে ঢুকেছে, এই না ঢুকতে ঢুকতে নিজেকেই সে নিষেধ করে ফেলছে আসলে, এবং নিজেকে নিষিদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছে বিএনপি। উপজেলা পর্যায়ে তার কর্মীরা যদি নির্বাচন করতে চায়, তার নেতারা যদি নির্বাচন করতে চায়, বিএনপি তো তাকে না করতে হবে। এখানেও কিন্তু তার অধিকার হরণের সামিল দলীয়ভাবে। তারপরে দল
এমন ভাবে নিষেধ করতে করতে দেখেন এখন দলের লোকজন এটা শুনতে চাচ্ছে না। নির্বাচন বর্জন করতে করতে কোনো অর্জন নাই দলটার। পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু একই সময় হচ্ছে। ইমরান খানের দল নিষিদ্ধ অবস্থায় সে নির্বাচনে আবার অংশ নিচ্ছে, সংসদের পরে কিন্তু আবার এখন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। এবং তারা জানে তারা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের রেজাল্ট বাতিল, মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু লড়াইয়ের মাঠ থেকে কিন্তু তারা সরে যাচ্ছে না। এই এক অদ্ভুত রাজনৈতিক দল বিএনপি, যে কিনা শুধুমাত্র নিজেকে প্রত্যাহার করে নেয়, সংযুক্ত করতে পারে না কোনো লড়াইয়ের মধ্যে। জি, ডক্টর কামরুল আহসান, এই দু দলেরই উপজেলা নির্বাচন কেন্দ্রিক যেই কর্মকাণ্ড চলছে সেই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে আমার একটি ব্যক্তিগত মতামত বা বলতে পারেন দৃষ্টিভঙ্গি আছে। সেটা হচ্ছে আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা, সেটা তো আসলে সরকার পরিবর্তনের নির্বাচন না। বাংলাদেশে যেহেতু শাসক দলের বিরুদ্ধে বিএনপি এবং তাদের সমমনা দল যেগুলো আছে নির্বাচন বর্জন করেছে, এবং যেই প্রেক্ষিতে করেছে সেটা তো বহাল আছে। কারণ এই সরকার আছে, এখানে রিটার্নিং অফিসার বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, নির্বাচন কমিশন বলুন, সব তো একই বিরাজ করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা বা একটা প্রশ্ন জন্মাবে যে আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে বলেছেন, দলীয় সরকারের অধীনে করবেন না, এখানে সঠিকভাবে আসলে ভোটাররা ভোট দিতে পারবে না, নির্বাচন বর্জন করার ডাক দিয়েছেন, আমরা যাইনি। দাবি করা হয় 90%-এরও বেশি মানুষ নির্বাচন বর্জন করছে। এখন পরিস্থিতি যেহেতু পরিবর্তন হয়নি এবং যেখানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, সেরকম একটা জায়গায় বিএনপি আসলে নির্বাচনে গেলে কেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে সেই প্রশ্নটা আসবে এবং একটি স্ববিরোধী অবস্থান কিন্তু পরিলক্ষিত। তো আমার মনে হচ্ছে সেই বিবেচনায় বিএনপি একটা স্ববিরোধ মুক্ত অবস্থান নিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। সাধারণ মানুষকে আসলে কি বলবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির দাবি প্রকারান্তরে প্রমাণিত হয়েছে এবার, বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনের যে আচরণ বিধি, সেখানে কিন্তু পরিষ্কার আছে যে এমপি মন্ত্রীরা আসলে এখানে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু শাসক দলই বলছে যে এখানে নৌকা মার্কা অর্থাৎ দলীয় প্রতীককে নির্বাচন করা হচ্ছে না, দলীয় নির্বাচন হচ্ছে না। সেখান থেকে তারা নিজেরাই ফেরত আসছে, যদিও 2015-তে এই দলই এই আইনটি আসলে পরিবর্তন করেছে, যেটা বিরোধী দল এটার বিরোধিতা করেছিল। এবং বলা হচ্ছে যে এমপি মন্ত্রীদের যদি আত্মীয় স্বজন নির্বাচন করে, এই শালা শালিকা কিংবা ভাই বোন, ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবই আছে, হ্যাঁ, তাহলে যেটা হবে যে এখন সরকার মানে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে তারা প্রভাব তৈরি করবে। এবং নির্বাচন কমিশনের সঙ্গে দেখুন মত বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গতকাল নাকি আজকের সভায় বলা হচ্ছে ডিসিএসপিরা তারা এই আশঙ্কা প্রকাশ করছে যে এমপি মন্ত্রীদের একটা প্রভাব থাকবে এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যেখানে বিএনপি সহ 63টি দল 64টি দল বর্জন করছে, নিজের দলের মধ্যেই আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত হবে কিনা সেই সংশয় প্রকাশ করে বিএনপির যে দীর্ঘদিনের দাবি, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়, সেটা আসলে আওয়ামী লীগের এই সরকার এবং তারা নিজেরাই কিন্তু এটা আসলে প্রমাণ করলো। তাহলে তাদের দাবিটা তো আসলে সাবস্টেন্সিয়াল, সেটাই প্রমাণিত হলো। সেই জন্য আমি মনে করি সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। তাহলে এরকম একটি নির্দলীয় সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ যখন বাদ দিয়ে নিজেদের একতরফা নির্বাচনের পথে হেঁটেছে, তাহলে তো আসলে দলেরও ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। বিপরীতে জি, তার মানে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যেমন নিজের দলে, যেটি ইশতিয়াক রেজাও বলছিলেন যে শৃঙ্খলা ভঙ্গের বা বিশৃঙ্খলার মধ্যে আছে, ঠিক তেমনি বিএনপি তো আমরা দেখছি তৃণমূল এবং কেন্দ্রের দূরত্বও কিন্তু বেশ স্পষ্ট হচ্ছে দিন দিন। আমি আরো আলোচনা শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান। কামরুল হাসান, পাবনার অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় 10 কোটি টাকার গড়মিল পাওয়া গিয়েছে। এভাবে যদি গড়মিল পাওয়া যেতে থাকে তাহলে গ্রাহকরা যারা আমানত রাখছেন ব্যাংকের প্রতি এমনিতেই গ্রাহকদের একটি নেতিবাচক ধারণা একটু একটু করে তৈরি হচ্ছে। এখন যদি সরাসরি এভাবে গড়মিল পাওয়া যায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায়, তখন পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। এই সংবাদটি আসলে খুব উদ্বেগজনক এবং আপনারা খেয়াল করেছেন কিনা, এপ্রিলের 4 তারিখ
সেটা পূবালী ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক, তার নাম হচ্ছে শ্রীকান্ত নন্দী। তিনি পরিবারের সকল সদস্যকে নিয়ে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে আমি সংবাদ মাধ্যমে শুনেছি, পড়েছি যে তিনি গ্রাহকদের 6 কোটি টাকা নিয়ে উনি আসলে পরিবারের সকল সদস্য নিয়ে দেশ ত্যাগ করেছেন। তিনি হচ্ছেন শ্রীকান্ত নন্দী এবং সেটা চাঁদপুর পূবালী ব্যাংকের যে শাখা, সেই নতুন বাজার শাখায়। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? এগুলো তো আসলে সবাই দেখে যে শ্রীকান্ত নন্দী যদি 6 কোটি টাকা নিয়ে যেতে পারে, তাহলে 4 সঙ্গে 4 যোগ করে 10 কোটি টাকা নিয়ে যদি আমরা নিজেদের আখের গোছাতে পারি, সমস্যা তো নেই। যেহেতু এপ্রিলের 4 তারিখে এই শ্রীকান্ত নন্দীর ঘটনা ঘটেছে চাঁদপুর নতুন বাজারের পূবালী ব্যাংকে, সে উল্লেখ করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, শুধুমাত্র নতুন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার উইথড্র করা হয়েছে তাকে আর কয়েকজন সহ। এটা নিশ্চয়ই আসলে এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর এবং খুব আতঙ্কজনক একটি বিষয়ে যথাযথ পদক্ষেপ নয়। সেটা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেই বলুন, পূবালী ব্যাংকের অথরিটির কথাই বলুন, কিংবা সরকারের কথাই বলুন, এই যে শৈথল্য, এই শৈথল্যটা আসলে অন্যভাবে যদি আপনারা না নেন, সেটা হচ্ছে যে আসলে ব্যাংক খাতে লুটপাটের এই কাহিনী তো নতুন নয়। 10 কোটি টাকা আসলে কিছুই না। আমরা যেই ব্যাংকগুলো খালি হয়ে গেছে এবং আমরা মার্জারের যে গল্প শুনছি গত কিছুদিন ধরে, এই সবই তো হচ্ছে আমানতকারীদের অর্থ পাচার করা, বিদেশে পাঠিয়ে দেওয়া, লুটপাট করা, এইসবের কাহিনী। ফলে আমি অবাক হইনি। তবে আমি এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনায় নিতে চাই। যদি আস্থা ফেরত না আনতে পারে, তাহলে এখন যে তারল্য সংকট তৈরি হয়েছে, টাকা ছাপিয়ে আমরা অভ্যন্তরীণ যে কিস্তির টাকাগুলো দিচ্ছি সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের যে দায়িত্ব সেটা পালন করার ক্ষেত্রে বহু জায়গায় তারা ব্যত্যয় ঘটিয়েছেন। পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আমি দুটো ব্যাংকের নাম আপাতত উল্লেখ করলাম, এবং যেগুলো দেউলিয়া ব্যাংক যারা মার্জার সেই ইয়েতে আসছে, স্কিমে আসছে, সেই প্রক্রিয়াগুলোতে আমার একটা আপত্তি আছে যে যারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি না দিয়ে তাদের বরং পুরস্কৃত করা হচ্ছে। আপনি দেখুন এটা কেমন কথা হলো যে যদি শাস্তির আওতায় আনা হতো তাহলে নিশ্চয়ই সবাই ভয় পেত। আমার মনে হচ্ছে যে এইটা আস্থা ফেরত আনবার ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ। যারা এই দায়িত্বে আছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং দায়িত্ব পালনের যথাযথ প্রক্রিয়া হচ্ছে শাস্তি বিধান করা এবং কালক্ষেপণ না করে। কি ধরনের আসলে শাস্তি হতে পারে এবং আস্থা ফিরিয়ে আনাটা, শাস্তির চেয়ে আসলে জরুরি আস্থা ফিরিয়ে আনাটা, এই দুটো ব্যাপারে সৈয়দ ইশতিয়াকের যে আপনি কি মনে করেন? এখানে তো এটা অডিটে ধরা পড়েছে পাবনার অগ্রণী ব্যাংকের ঘটনাটা, সুতরাং অডিট রিপোর্টের সাথে ভল্টের হিসাব অন্যান্য কিছু মিলিয়ে তাকে তো গ্রেফতার করা হয়েছে, ম্যানেজারকে এবং তার 2 জন সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখানে যেহেতু ম্যানেজারকে গ্রেফতার করা হচ্ছে, নিশ্চয়ই তার কাছ থেকে একটা জবাব পাওয়া যাবে। সেটা কতটা আমরা প্রক্রিয়ার ভিতর দিয়ে জানবো কিনা জানি না, কিন্তু ব্যাংকের হাতে একটা সুযোগ থাকছে যে তিনি অন্তত ম্যানেজারকে ধরতে পেরেছে। কিন্তু শ্রীকান্ত নামে যিনি, তাকে তো ধরাই যায়নি, তিনি তো পালিয়ে গেছে পুরো পরিবার সহ। বাংলাদেশের ব্যাংকিং খাতে আসলেই একটা খুব উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। মালিকানার নামে ব্যাংকগুলোতে জমিদারি প্রথা কায়েম করা হয়েছে এবং তারা পাবলিকের টাকাগুলো যেমনে তেমনে খরচ করে উধাও করে নিয়ে চলে যাচ্ছে, এবং এগুলো কিন্তু আইন করে তাদেরকে সে অধিকারগুলো দেওয়া হয়েছে খুবই দুঃখজনক ভাবে, এবং রাষ্ট্র ক্ষমতা কেন্দ্র বারবার এদেরকে প্রশ্রয় দিয়েছে। এবং আমরা দেখেছি এক একজন বিশাল বিশাল ব্যক্তি গোষ্ঠী তারা তাদের টাকা নিয়ে পাচার পর্যন্ত করে দিয়েছে। এবং আপনি তো কিছুদিন আগে দেখেছেন ভয়ঙ্কর নভেম্বর ইসলামী ব্যাংকের ঘটনা, কিভাবে একটি ভালো ব্যাংক একেবারে শেষ হয়ে গেল। এরকম করে আরো বেশ কিছু ব্যাংকের কথা শোনা যাচ্ছে। এখন শেষ পর্যন্ত ব্যাংকের লাল বাতি জ্বলে এখন মার্জারের কথা বলা হচ্ছে। ফার্মার্স ব্যাংকটা উধাও হয়ে গেল, শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকটা একদম নিঃশেষ করে ফেললো, এবং তার নামে কিছু হয়নি। কিন্তু যখন এই সমস্ত ঘটনা ঘটে না, তখন এই ব্যাংকের ম্যানেজার বলেন, কর্মকর্তা বলেন, তাদের সাহস বেড়ে যায় যে অন্যরা যদি এরকম করতে পারে আমি কেন পারবো না। তারা তখন হিসাবের গোলমিল করে এক ধরনের প্রচেষ্টা নেয় দ্রুত বড়লোক হওয়ার, দ্রুত বাইরে চলে যাওয়ার, টাকাটা পাচার করে দেওয়ার। এবং ব্যাংক চলে হলো পাবলিকের আস্থার উপরে, পাবলিক মানি ডিল করে পাবলিকের আস্থা। ব্যাংকের উপর থেকে একবার আস্থা চলে গেলে কিন্তু এটাকে ঘুরে 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 দাঁড় করানো খুব কঠিন হয়ে পড়ে। আমরা এর আগে অনেকগুলো ব্যাংক, আমেরিকাতেও দেখেছেন 97-98 সালে অনেকগুলো ব্যাংক ধসে পড়েছিল। এই কিছুদিন আগে আমেরিকাতে 3টি ব্যাংক চলে গেছে, কিন্তু রাষ্ট্র দায়িত্ব নিয়েছে মানুষের।
বাংলাদেশে পিপলস লিজিং, বাংলাদেশে ইন্টারন্যাশনাল লিজিং, এক ব্যক্তি প্রশান্ত কুমার হালদার 5,000 কোটি টাকায় পালিয়ে যায়, এগুলো সম্ভব কি করে? তাহলে কি আমাদের আস্থা ফেরাতে হলে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে? আমি এক বাক্যে একটু শুনতে চাইবো। জি, বিচারিক প্রথম কথা হলো বড় বড় ঋণ খেলাপি, বড় ব্যাংক লুটকারী এবং এক ব্যক্তির হাতে একাধিক ব্যাংক, 7-8টা ব্যাংক, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। জি, তাহলেই কিন্তু আস্থা অনেকটা ফিরবে, সেই সঙ্গে দায়িত্বের ব্যাপারটাও রাষ্ট্র আসলে এড়িয়ে যেতে পারে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের আলোচনায় যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।